স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে চম্পট স্ত্রী, প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী। এমন ঘটনাও হতে পারে। আজব কাণ্ড। মেয়ের বিয়ের জন্য লাগবে টাকা, স্ত্রী স্বামীকে চাপ দিয়ে কিডনি বিক্রি করতে বলল। স্বামী বাধ্য হয়ে করল কিডনি বিক্রি। এরপর সেই কিডনি বিক্রির টাকা ও গয়না হাতিয়ে প্রেমিকের সঙ্গে চম্পট দিল স্ত্রী। এমনই অভিযোগ স্বামীর। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হাওড়ার সাকরাইলে। দাম্পত্যে এহনো ছলনায় স্তম্ভিত যুবক স্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। জানা গিয়েছে, সংসারে অনটন, নাবালিকা কন্যার বিয়ের জন্য গয়না কেনারও প্রয়োজন রয়েছে। এমন নানা কারণ দেখিয়ে স্বামীর কাছে দাবি জানিয়েছিলেন একটি কিডনি বিক্রি করে দেওয়ার জন্য। স্ত্রীর দাবি মেনে একটি কিডনি বিক্রি করেন হাওড়ার সাকরাইলের যুবক। টাকা হাতে আসার পর সেই টাকায় বেশ কিছুটা দিয়ে গয়না বানান সুপর্ণা বাজ নামের ওই মহিলা। এর কিছুদিন পর টাকা ও গয়না সহ প্রেমিকের সঙ্গে বাড়ি ছাড়েন সুপর্ণা। এই ঘটনায় প্রতারিত যুবক পিন্টু বাজ প্রথমে থানায় মিসিং ডায়েরি করেন। এরপর স্ত্রীকে খুঁজে পেতে হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা করেন। যদিও এই মামলায় মহিলা লিখিতভাবে পুলিশকে জানিয়েছেন তিনি স্বেচ্ছায় ঘর ছেড়েছেন। তিনি আরও জানান, বর্তমানে প্রেমিকের সঙ্গে স্বামী স্ত্রীর মতো বাস করছেন, কেউ তাকে জোর করেননি। এদিকে হেবিয়াস কর্পাস মামলা কার্যকর না হওয়ায় এরপর নিজের কিডনি বিক্রির টাকা ফেরত পেতে স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন যুবক। জানা গিয়েছে, আদালতে মহিলার স্বামী পিন্টু জানান, গত অক্টোবর মাসে এক রোগীর কথা জানিয়ে কিডনি বিক্রি করার জন্য তাকে জোর করেছিলেন সুপর্ণা। সেই মতো প্রথমে 5 লক্ষ টাকা ও পরে স্ত্রীর অ্যাকাউন্টে আরও 2 লক্ষ টাকা পাঠানো হয় রোগীর তরফে। আইনজীবীদের দাবি, স্বামীকে ভুল বুঝিয়ে তার কিডনি বিক্রি করতে বাধ্য করা হয়। সেই টাকা নেওয়ার পর গত 23শে ডিসেম্বর বাজারে যাওয়ার নাম করে বাড়ি ছাড়েন সুপর্ণা। এদিকে কিডনি বিক্রির বিষয়টি প্রকাশ্যে আসার পর আইনজীবীদের দাবি, এই ঘটনায় সমস্যায় পড়বেন ওই যুবক নিজেও। কারণ এভাবে কিডনি বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। পাশাপাশি যেহেতু সুপর্ণার ব্যাংক অ্যাকাউন্টে পিন্টুর তরফে টাকা লেনদেনের কোনো প্রমাণ নেই, ফলে পিন্টুর দাবি প্রমাণ করাও বেশ কঠিন। এদিকে পিন্টুর পরিবারের তরফে জানা যাচ্ছে, সুপর্ণার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল পিন্টুর। তাদের বিয়েতে পরিবারেরও কোনো অমত ছিল না। যুবকের মায়ের দাবি, কিডনি বিক্রির কথা জানতে পেরে আমরা সকলেই তীব্র আপত্তি জানিয়েছিলাম। তবে স্ত্রীর চাপে এরকম বাধ্য হয়ে গোপনে এই কাজ করেছিলে। তবে সেই টাকা নিয়ে স্ত্রী যে এমন প্রতারণা করতে পারে তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি যুবক। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আমাদের 16 বছরের বিয়ে, একটা 12 বছরের মেয়ে আছে। এবারে আমাদের এই অবস্থা দেখে ও ওয়াইফ বললো যে এরকম অবস্থা তো চলবে না, তা তুমি এক কাজ করো, মেয়ের বিয়ের জন্য কিছু গয়নাগাটি হবে আর ঘরটাও হয়ে যাবে। তা তুমি এক কাজ করো, একটা রোজগার তো সেরকম নেই, একটা কিডনি ডোনেট করে দাও, কি বিক্রি করে দাও, যাকে দেবে সে তো কিছু টাকা দেবে। একজনের সঙ্গে যোগাযোগ করলো আমার ওয়াইফ। ও বললো তাহলে একজনের সঙ্গে যোগাযোগ হয়েছে, উনি 10 লাখ টাকা দিতে রাজি আছে, যাবতীয় খরচা ওনার। হ্যাঁ, হাসপাতালে যাবতীয় খরচা, টেস্ট ফেস্ট ওনার। ও কিছুদিন পরে আমি বললাম ঠিক আপনাকে আছে। যখন প্রথম কনভিন্স করলো, হ্যাঁ, তখন আপনার মনে হয়নি যে যখন কি? বললো আপনার স্ত্রী যখন বললো যে কিডনিটা বেচার যখন প্রস্তাব দিল, আপনি তখন কি বললেন? ভাবলাম, দুদিন ভাবলাম, ভেবে বললাম ঠিক আছে, আমাদের যদি সচ্ছল হয়ে যায়, সব কিছু হয়ে যায়, তাহলে হবে। তা উনি কাউকে জানাতে বারণ করলো, মানে বাবা মা, দাদা ভাই, কাউকে জানাতে বারণ করলো। বললো দেখো, কাউকে জানাতে হবে না, ব্যাপারটা গুপ্ত রাখো, না রাখলে সবাই জানাজানি হয়ে গেলে এটা আমাদের খারাপ ভাববে। ঠিক আছে, এই বিশ্বাসে আমি বললাম ঠিক আছে, দেওয়া হবে। তা এই আজকে 41-42 দিন হয়ে গেল। তা উনি আমাকে বেডে, আমাকে ডাক্তার বলেছিল 3 মাস তুমি বিছানায় থাকবে, চলাফেরা ওটা কিছু করা যাবে না, তা বাথরুমটা পর্যন্ত আমি যেতে পারবো না। উনি আমাকে 1.5 মাস ফেলে রেখে, ওষুধ চলছে, ফেলে রেখে বাজার করতে নাম করে সব টাকা পয়সা, ক্যাশ ছিল না, মানে আলমারি থেকে বার করে গয়নাগাটি, বিল সমেত নিয়ে চলে গেছে। মানে কোনো প্রমাণ রাখিনি যে আমি জিনিসপত্র কোত্থেকে করেছি, কি করেছি, রাখিনি। এটা পরে বাজারে গেলাম, এরকম অবস্থায় গেলাম, বাজারওয়ালারা যা যা কাছে বাজার করি সব তো আমি জানি। হুম, তারা বললো কই আমার কাছে আসেনি। তা কন্টিনিউ এইদিক ওইদিক করতে করতে ঘন্টা দুয়েক হয়ে যাবার পরে যে যার সঙ্গে গেছে তাকে সন্দেহ হলো, তাকে বললাম, সে বলছে কই আমার কাছে আসেনি। এরকম করতে করতে ওই ছেলেটাকে অনেকবার ফোন করেছি, বললাম আমরা বন্ধু হিসাবে কথা বলতাম, কিন্তু ও তো আমাদের আসেনি, এলে আমি তোমাদের কাছে পাঠিয়ে দেবো। এরকম করে মাসখানেক কেটে গেল, তবুও মানতে চাইছিল না। তখন থানায় মিসিং ডায়েরি করেছিলাম সেদিনকেই রাত্রি, যেদিনকে গেছে। তা মিসিং ডায়েরির ক্ষেত্রে থানা বললো যে ও প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, ওকে
আমরা কিছু করতে পারবো না। তখন কোর্টের মারফতে গেলাম, কোর্টের মারফতে গিয়ে থানা ইনকোয়ারি করে দেখলো ওরা ভাড়া বাড়িতে আছে। ও থানাকেও বলে দিল যে আমরা স্বেচ্ছায় এসেছি, আমি আর ফিরবো না। ঠিক আছে। হ্যাঁ, সব টাকাটা নিয়ে ওই জিনিসপত্র করা ছিল কিছু, আর ওই মানে 10 লাখ টাকার মধ্যে কিছু জিনিসপত্র করা ছিল, আর ক্যাশ ট্যাশ যেটা ছিল নিয়ে চলে গেছে। মানে টোটালটাই হয়ে গেল তো। ব্যারাকপুরে তার বাড়ি। উম, পুরো ঠিকানাটা মানে মুখে বলতে পারবো না। সে রং মানে ফেসবুকে আলাপ করেছিল যে আমি এসি ছাড়াই, আমার বিশাল পয়সা, হ্যাঁ, দেশ বিদেশে ঘুরি। গিয়ে দেখে সে, গিয়ে দেখলাম রং মিস্ত্রি কাজ করে। ঠিক আছে, রং মিস্ত্রি কাজে তার আগেরও বিয়ে আছে, বড় মেয়ে আছে। তা সত্ত্বেও আমার ওয়াইফকে জানায়নি, এখনো আমার ওয়াইফ সব জেনেছে, কি জানে না জানি না। ও তার সত্ত্বেও এখন কালকে গেলাম, ও বললো আমি যাব না, মেয়েকেও চিনতে পারেনি। যে মেয়েকে যে নিজের মেয়ে গেছে মা মা করে কাঁদবে, কি ও কাঁদবে সেটাও করেনি। আচ্ছা, এই কি বল এখন বলতে চাইছে যে প্রথমত ওনার সঙ্গে দেখা করতে দেয়নি, রবিবাবু যে যার সঙ্গে গেছে দেখা করতে দেয়নি। তা দেখা করতে দিলে হয়তো কিছু কথাবার্তা হতো, লাস্ট পর্যন্ত পার্টির চ্যালেঞ্জ ধরে ধরে কথাবার্তা হলো, কিন্তু উনি আসতে চাইছেন না এখন পর্যন্ত। আমি একবার আন্দাজ করেছিলাম, তা তখন খুব ঝামেলা হয়েছিল, ঝামেলা বলতে গায়ে হাত তোলা হয়নি। তখন এমনি বলেছিলাম যে এইটা কি করছো, মেয়ে বড় হচ্ছে, এরকম তারা করা ঠিক নয়। তা বললো ঠিক আছে, অন্যায় স্বীকার মানলো, মানে যেটা স্বামী স্ত্রী হয় সেরকম তারা মানলো, মেনে বললো ঠিক আছে আর আমি করবো না। তারপরেই এরকম অবসান হওয়ার পরেই তো এরকম করলো আবার। মানে আপ- তারপরেও কথাবার্তা হতে হতো, আমি বুঝতে পারতাম না। আপনার কতদিন হলো হ্যাঁ, আহ, কত বছর পর বিয়ে হয়েছে? ও বছর, বলুন। বছর, 2-3 ওটা বছর। মনে নেই, জন্ম সার্টিফিকেটে আছে তো, দেখতে হবে। আচ্ছা। এখনো পর্যন্ত সেরামই বলেছে আসবো না। এবারে তারপরে কি বলে যে জানি না, কোর্টে ডিভোর্স বললো তো, ডিভোর্সের ফাইল পাঠিয়েছি, ওরা ডিভোর্সের পাঠিয়েছে, ডিভোর্স এখন দেবে। তাহলে কি করবেন ভাবছেন? এখন ওরা কি সিদ্ধান্ত নেয় সেটা দেখবো, আর আমার উকিল কি বলে সেটা দেখবো। আপনি কি আইনি লড়াই লড়বেন? হ্যাঁ, আইনি লড়াই করবো না, আমার টাকা পয়সা সব চলে গেল, সর্বস্ব চলে গেল, আমি কিছু চেষ্টা করবো না, যে অবশ্যই চেষ্টা করবো। আমার টাকা পয়সা না থাকলে আমি এই অবস্থা থাকবি কি করে? আপনার মেয়ের দায়িত্ব তাহলে কি আপনিই সামলাবেন? আমিই দায়িত্ব নেবো, কিন্তু যেহেতু মেয়ে আমার, উনি যতটুকু মানে যে নিয়েছে সে ততটুকু করবে, ততটুকুই। তারপর দেখি, আমরা তো কিছু দায়িত্ব থাকে, মেয়ে তো আমার। তা আপনার কি পাড়ার এলাকারই মধ্যে পড়ে যে এই ঘটনাটা ঘটেছে? কি বলবেন? হ্যাঁ, আমার তো ধুলাগড় অঞ্চলের মধ্যেই পড়ে, যেটা ব্যানার্জি পোল আছে পাশেই বাড়ি। যেটা আমি শুনলাম পিন্টু বেজ, ওনার স্ত্রী সুপর্ণা বেজ, দীর্ঘদিন ওনারা ঘর সংসার করেছেন বা ভালোভাবেই ওনারা থাকেন, ওনাদের কোনো কমপ্লেনও নেই, কোনোদিন শুনিও। ইদারিং করে শুনলাম আজকে যেটা হচ্ছে যে পিন্টু বেজের একটা কিডনি অপারেশন করা হয়েছে, একটা কিডনি বিক্রি করা হয়েছে। যা কিডনি বহুত লোক বিক্রি করে অভাবের তাড়নায়, সংসারে তাড়নায় এগুলো করতেই পারে, সেটা সে ভালো বুঝেছে তাই নিজে থেকে করেছে। হ্যাঁ, স্ত্রী তো দেখুন, স্বামী স্ত্রীর ব্যাপার, স্বামী স্ত্রী যদি না বোঝাপড়া থাকে তাহলে তো এত বড় একটা সিদ্ধান্ত কেউ নিতে পারে না। নিশ্চয়ই স্ত্রী বুঝিয়েছে, সংসারের অভাব অনটন আছে, দেনাপাতি থাকতে পারে, তার তার পার্সোনাল ম্যাটার, ওটা সেটা তো আমরা জানি না। সেই জায়গা স্ত্রীর সঙ্গে পরামর্শ করে নিশ্চয়ই এই কাজটা করেছে, কিডনিটা সে বিক্রি করেছে 10 লক্ষ টাকায়। তো সেটা নিয়ে তো শুনছি সে পালিয়ে গেছে অন্য পর পুরুষের সঙ্গে। এটা তো তার সমাজের পক্ষে কতটা কি? সমাজের পক্ষে তো ক্ষতিকারক, এটা অবশ্যই ক্ষতিকারক। আগামী জেনারেশন যারা আছে, যদি এই ধরনের একটা স্বামী স্ত্রীর যে মধুর সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে যদি এই ধরনের স্বামীর সঙ্গে একটা ডুপ্লিসিটি করে, সেটা তো বিশ্বাসঘাতকের মতো কাজ হলো। তাহলে তো এটা সমাজের কাছে খুব খারাপ ব্যাপার। তো সমাজে আগামী দিনে প্রজন্মের যারা আছে, তারা তো মানুষ একে অপরের উপরে তো বিশ্বাস উঠে যাবে না। স্বামী স্ত্রী যে বন্ধন, একটা অটুট বন্ধন থাকে, সেই বন্ধন তো আগামী দিনে খুব চিন্তার ব্যাপার হয়ে যাবে না। সংসার করতে ভয় পাবেন? সংসার করতে অবশ্যই ভয় পাবে, যে আগামী দিনে স্বামী স্ত্রীর মধ্যে যে ডিসিশন এইগুলো চারিদিকে লোক শুনছে, চারিদিকে যদি কেউ একটা স্বামী স্ত্রীর মধ্যে যদি একটা এই ধরনের সত্যিকারে তার প্রয়োজন আছে, একটা কিডনি বা কোনো কিছুর প্রয়োজন করে তার সংসার চালাবে বা দেনাপাতি করে, যে মানুষের ধরুন সারা পৃথিবীতে, হ্যাঁ, টাকাটা সে তো নিয়ে চলে গেছে, তো সে একদম একদম খুব গরিব মানুষ, একটা মানে ফ্যাক্টরিতে কাজ করে। তো সেই জায়গায় ওটা বিক্রি করে টাকাটা 10 লক্ষ টাকা, সে যেটা আমরা শুনছি 10 লক্ষ টাকা নিয়ে সে চলে গেছে একটা পরপুরুষের সঙ্গে। অবশ্যই সে তার স্বামীর সঙ্গে হয়তো সংসার হচ্ছে না, পরিমাণা হচ্ছে না, সে চলে যেতে পারে,
যে কোনো ভাবে সে নাও সংসার করতে পারে তার স্বাধীনতার উপরে। তার জায়গায় সে যার কিডনি বিক্রি করে একটা স্বামী সে টাকা নিয়ে চলে যাবে, এটা তো মানে খুব খারাপ ব্যাপার না? সমাজের মধ্যে একটা খারাপ বার্তা ছড়াচ্ছে। আর সমাজে আজকে স্বামী স্ত্রীর যে বন্ধন, সেই বন্ধনের মধ্যে একটা খারাপ বার্তা ছড়িয়ে যাচ্ছে। আমার নাম আক্তার লস্কর। আমার পরিচয়, আমি দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমি তো বাড়িতে ছিলাম না তো। আমি বাড়িতে ছিলাম না, ডাক্তারখানায় গেছিলাম ওষুধ কিনতে। আর ওই মুহূর্তে আমার ঘরেরও এসছে। তারপর ফের আমার ব্যাংকেও যেতে হয়। তখন ছেলে ফোন করে, মেয়ে নাতনি ফোন করে বলছে, ঠাকুমা এরকম মা মাছ আনতে গিয়ে আর বাড়ি ফেরেনি। হ্যাঁ, সেই দুপুরবেলা, ভর দুপুরবেলা। তখন আমি মানে নিরামিষ বুঝি, আমি আর আলাদা রান্না বান্না। এবার ছেলেকে কি করব, আমি বলি কি করবো, এই একটা দেড়টা দুটো বাজে, কি রান্না করব, তোকে কি করে দেবো? আমি ডালে চালে করে দিই, তুই খেয়ে থাক। যখন শুনলেন যে ছেলে এইভাবে ছেলের কিডনি একটা বিক্রি করেছে, হ্যাঁ, তখন কবে আপত্তি করেছিলাম, পেলার থেকেও আপত্তি করেছিলাম, শোনেনে। আমার ছেলেরাও আপত্তি করেছে, আর দুটো ছেলেও আপত্তি করেছে, কারোর কথা শোনেনি। বৌমা কারোর কথা শোনেনি। বৌমা বলছে আমার দেনা আছে, দেনার জন্য দেখেছে, আমার এই হয়েছে সেই হয়েছে, কেউ দেখেছে? কেউ কারোর কে দেখবে? কে কাকে কে দেখবে? এখনকার যা যুগ পড়েছে। হ্যাঁ, কেউ কাউকে দেখবার সিন আছে? দেখি ছোট ছেলে এটা ছোট ছেলে। আমরা যখন খুব আপত্তি করেছি, শোনেনি। ছেলের কথা শুনতে পাবো তুমি তো। কথা শোনেনি, জোর জবরদস্তি করে করিয়েছে। বৌমাকে আনতে গেছিলেন তো? হ্যাঁ, আনতে গেছিলাম তো, কবে গেছিলেন? শুক্রবার দিন গেছিলাম। আচ্ছা, বৌমা কি বলছে? বৌমা তো কোনো কথাই বলে না। মেয়েকে নিয়ে গেছিলাম, মেয়ের দিকে দেখেই নি। ঘরে যখন ঢুকলো তখন মেয়েকে নিয়ে জড়িয়ে ধরে কাঁদতে চাইছে। তখন আমরা ছুঁতে দিইনি মেয়েকে, আমি একদম ছোবে না। তাহলে দু কি তিন এই ঘন্টা ধরনের 3-4 ঘন্টা বসেছিলাম। সে বাচ্চাটা খায় কি খেলো না খেলো খোঁজ নেয় উনি। তোমার বাড়ি গেছি, তোমার নাড়ি ছেঁড়া জিনিস। আমাদের তো এই ছেলের ওপর টান, আমি কাঁদছি। সব ছেলেদের ওপরই টান। আমার কিছু হলে পরে আমি কেঁদে ফেলি। আমার বুক ফেটে যায়, অনেক কষ্ট করে মানুষ করেছি ছেলেদের ঘরে। এই যে সে কি কোনো সংসার পেতেছে? সংসার কথা কাকে বলে? তার তো 3-4টে বিয়ে, নায়ক মেয়ে আছে তার, তাকে সংসার কথা বলে? ও তো ছাড়ে আর ধরে। ছেলেও ভালো নয়, দেখলাম তো ছেলেও ভালো নয়। ছেলেটাও ভালো নয়, রোগা। আমার ছেলে তো বরঞ্চ আছে ভালো। হ্যাঁ, পরবর্তীকালে কি বলতেন? ঠকবে কি করবে সেই জানে, আমি কি জানবো। ভাবনা চিন্তা করছি, সে টাকা ফেরত দেয় দিক, না দেয় জেলে বাস করুক। আর কি বলবো তার? আর কি বলবো? আর কি বলার আছে? টাকা ফেরত দেয় দিক, নাহলে জেলে বাস করুক। সে তার সংসার করুক, ভালো করে সংসার করুক। আর কি বলার আছে আমার? মুখ ফেটে যাচ্ছে। একটা কিডনি যাওয়া মানে আমার বুকটা ফেটে যাওয়া। যখন দিচ্ছে, ঠাকুর ছাড়া কিছু জানিনি আমি। খালি ঠাকুরকে ডাকছি, ঠাকুর আমার ছেলেটাকে দেখো, রক্ষা করো। আমার তো কথা শুনলো না তো। আমার নার্ভের প্রবলেম, আমি মাঝে মাঝে কিরম হয়েও যাই আমি এইসব শুনে। আপনার নাম? আমার নাম কল্পনা বেদ।